সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবাইকে কর্মলা উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আমি আজকে আছি লাইব্রেরি নাহার, প্রফেসর ভূগোল বিষয়। আজকে আমি তোমাদেরকে সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায় বৃষ্টিপাত সম্পর্কে। আজকে আমাদের ক্লাস হচ্ছে বৃষ্টিপাতের দ্বিতীয় পর্ব। আমরা এর আগের ক্লাসে বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। বিষয়টা যেহেতু একটু দীর্ঘ, এই জন্য আমরা এটাকে দুটো অংশে ভাগ করে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি, আজকে দ্বিতীয় যে অংশটি আছে সেই ক্লাসে আমরা পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যায়। গতকালকে আমরা বৃষ্টিপাত যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে প্রথমে জেনেছিলাম মেঘ। তোমাদের নিশ্চয়ই মনে আছে মেঘ কি? মেঘ হচ্ছে বায়ুতে ভাসমান অসংখ্য জলকণা বা বরফকণার সমষ্টি। বায়ুতে ভাসমান অসংখ্য জলকণা ও বরফকণার সমষ্টিকে মেঘ বলে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপরে পড়েছিলাম বৃষ্টিপাত। বৃষ্টিপাত কি? জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তখন সেখানে উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয় এবং এই জলীয় বাষ্পের ভিতরে যে বিন্দু বিন্দু পানি কণাগুলো আছে সেগুলো জলকণায় পরিণত। এই জলকণাগুলো যখন অনুকূল অবস্থায় একে অপরের সাথে মিশে ফোঁটায় পরিণত হয় তখন নিজের ভারে এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে বৃষ্টি হিসেবে পতিত হয়। তাহলে আমরা গত ক্লাসে মেঘ কি এটিও জেনেছি, আবার বৃষ্টি কি সেটিও জেনেছি। পাশাপাশি আমরা গত ক্লাসে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করেছিলাম। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ কি? বৃষ্টিপাতকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, 2 হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, 3 হচ্ছে ঘূর্ণিপাত বৃষ্টিপাত, 4 হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। এই 4 ধরনের বৃষ্টিপাতের মধ্যে গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? পরিচলন বৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম, আর হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের দুটো নিয়ে আলোচনা করব। পরের দুটো কি আছে? এক হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টি আর 2 হচ্ছে সংঘর্ষ বৃষ্টি। তাহলে প্রথমে আমরা ঘূর্ণিঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। ছিল ঘূর্ণিঝড় বৃষ্টি। ঘূর্ণিঝড় বৃষ্টি কি? যদি কোনো স্বল্প পরিসর স্থানে, ছোট কোনো এলাকাতে, বিশাল এলাকা ধরলে ছোট কোনো এলাকায় যখন প্রচন্ড তাপ হয়, তাপ পড়ে, সূর্যের তাপ যদি কোনো এলাকায় বেশি পড়ে, ফলে সেখানে কি হয়? অতিরিক্ত তাপের কারণে সেই অঞ্চলের বায়ু জলীয় বাষ্প সহ যেহেতু হালকা হয়ে যায়, সে কারণে কি হয়? উপরের দিকে উঠে যায়। যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো অঞ্চল থেকে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে কি হয়? নিম্নচাপের সৃষ্টি হয় এবং সেখানে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। যেখানে নিম্নচাপ সৃষ্টি হয় সেখানে নিম্নচাপের ফলে নিম্নচাপ থাকে, আর পার্শ্ববর্তী যে অঞ্চলটি থাকে সেখানে তুলনামূলক কম তাপ থাকার কারণে, সেখানে বাতাস সূর্যের তাপ কম পড়ার কারণে সেখানে বায়ু কি থাকে? হালকা শীতল থাকে, নিম্নচাপ কেন্দ্রের মতো থাকে না, তার চেয়ে একটু কম উষ্ণ থাকে। ফলে সেখানে কি বিরাজ করে? উচ্চচাপ বিরাজ করে। যখন সেই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, বায়ু কি করে? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফলে যেখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে সেই অঞ্চলের দিকে চারদিকের যে উচ্চচাপ অঞ্চল আছে
সেই অঞ্চল থেকে বায়ু এসে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এবং প্রবাহিত হওয়ার পরে সেখানে কি হয়, ওই যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটি আছে সেটি নিম্নচাপ কেন্দ্রে এসে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায়। আমরা যদি একটু খেয়াল করি, দেখো যদি সূর্যের তাপে কোনো একটা অঞ্চলে কি হয়, সূর্যের তাপে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে এখানে কি হচ্ছে, বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এই অঞ্চলের বায়ু যদি হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তাহলে কি হবে, চারিদিকের বায়ু এসে এই অঞ্চলটাকে ভরাট করার চেষ্টা করবে, তাই না? এরকমই তো এখানে যদি নিম্নচাপের সৃষ্টি হয়, এই নিম্নচাপ কেন্দ্রে যখন শক্তির সৃষ্টি হবে এখানে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে গেছে, ফলে চতুর্দিক থেকে বায়ু এসে এখানে বায়ুর যে শূন্যতা আছে সেটা পূর্ণ করার চেষ্টা করবে এবং এখানে এসেও যেহেতু এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ফলে এখানে এসেও বায়ুগুলো কি করছে, ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে এসেও বায়ুগুলো এভাবে ঘুরতে 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 উপরের দিকে উঠে যাচ্ছে। যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো নিম্নচাপ অঞ্চলে আসে এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায় তখন কি হবে, উপরে উঠে যাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে শীতল হবে, শীতল হয়ে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে এখানে কি হবে, মেঘের সৃষ্টি করবে এবং বৃষ্টি হিসেবে এই নিম্নচাপ অঞ্চলে আবার পতিত হবে। এভাবে যে বৃষ্টিপাতগুলো সংঘটিত হয় সেই বৃষ্টিটাকে আমরা বলছি ঘূর্ণিঝড় বৃষ্টি। ঠিক আছে, শিক্ষার্থীরা খেয়াল করো, এটি হচ্ছে কোনো একটা স্বল্প পরিসর স্থান বা ছোট কোনো অঞ্চল বা এলাকাতে যখন হঠাৎ করে কি হয়, অতিরিক্ত তাপ পড়ে, অতিরিক্ত তাপের ফলে সেই অঞ্চলের বায়ুগুলো কি হয়, হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং এখানে একটি কি হয়, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই নিম্নচাপের দিকে, নিম্নচাপ কেন্দ্রের দিকে পার্শ্ববর্তী যে উচ্চচাপ অঞ্চলগুলো আছে সেই উচ্চচাপ অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো এসে এই নিম্নচাপ অঞ্চলে বায়ুগুলোকে পূর্ণ করার চেষ্টা করে। আসার সাথে সাথে কি হবে, এই বায়ুগুলো উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যাবে। যখন উপরের দিকে উঠবে তখন কি হবে, এই বায়ুগুলো শীতল হবে। এই বায়ুতে যে জলীয় বাষ্পগুলো আছে সেই জলীয় বাষ্পগুলো উপরে গিয়ে শীতল হয়ে ঘনীভূত হবে এবং ফোঁটায় পরিণত হবে এবং সেটি এই নিম্নচাপ অঞ্চলে বৃষ্টিপাতের মাধ্যমে বৃষ্টিপাত সংঘটিত করবে। এভাবে যে বৃষ্টিপাতটি সংঘটিত হয় এই বৃষ্টিটাকে আমরা বলছি ঘূর্ণিঝড় বৃষ্টি। সেটাকে আমরা কি বলছি, ঘূর্ণিঝড় বৃষ্টি বলছি। এই বৃষ্টি, এই ধরনের যে বৃষ্টিপাতগুলো হয় সাধারণত 12 থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে এরকম ঘূর্ণিঝড় বৃষ্টি থেকে। এই যে বৃষ্টি বাংলাদেশে কিন্তু এই ধরনের বৃষ্টি হয়ে থাকে মৌসুমী যে জলবায়ু, মৌসুমী জলবায়ুর আগে এবং পরে বাংলাদেশের বঙ্গোপসাগরে এইরকম নিম্নচাপের সৃষ্টি হয় এবং নিম্নচাপের ফলে বাংলাদেশে এই ধরনের ঘূর্ণিঝড় বৃষ্টি হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, বিশেষ করে নাতিশীতোষ্ণ যে অঞ্চলগুলো আছে সেখানেও হয়ে থাকে এই ধরনের বৃষ্টিপাত। তাহলে শিক্ষার্থীরা আমরা কি করলাম, আমরা ঘূর্ণিঝড় বৃষ্টি সম্পর্কে জানলাম, আমাদের এই সম্পর্কে মোটামুটি কি হয়েছে, ধারণা হয়েছে। এরপরে আমরা পড়ব সংঘর্ষ বৃষ্টি। সংঘর্ষ বৃষ্টি কি? সংঘর্ষ বৃষ্টি হচ্ছে যখন শীতল বায়ু এবং উষ্ণ বায়ু একে অপরের দিকে অগ্রসর হয় তখন কি হয়, ধরো এটা হচ্ছে একটি এলাকা, এখান থেকে শীতল বায়ু অগ্রসর হচ্ছে
এখান থেকে কি বায়ু অগ্রসর হচ্ছে? শীতল বায়ু। একটু লিখে দিই, এখানে হচ্ছে শীতল বায়ু। আর ঠিক অপোজিট থেকে উষ্ণ বায়ু হচ্ছে। এই দুই ধরনের বায়ু একে অপরের দিকে যখন অগ্রসর হয় তখন কি হবে? একে অপরের ভিতরে সংঘর্ষ হবে, ধাক্কা হবে। যখন ধাক্কা হবে তখন কি হবে? কোন বায়ুটা উপরে উঠবে? শীতল বায়ুটা উপরে উঠবে নাকি উষ্ণ বায়ুটা উপরে উঠবে? শীতল বায়ু হচ্ছে ভারী বায়ু আর উষ্ণ বায়ু হচ্ছে হালকা বায়ু। শীতল বায়ুর ধাক্কায় উষ্ণ বায়ুটা কি হবে? উপরের দিকে উঠে যাবে। শীতল বায়ুর ধাক্কায় এটা শীতল বায়ু, এর ধাক্কায় কি হবে? উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠে যাবে। উষ্ণ বায়ু কি হবে? উপরের দিকে উঠে যাবে। উপরে উঠলে কি হবে? এই উষ্ণ বায়ুটা শীতল হবে। যখন উষ্ণ বায়ুটা শীতল হবে তখন সেখানে কি হবে? মেঘের সৃষ্টি হবে এবং সেই জলকণাগুলো একে অপরের সাথে মিশে ফোঁটায় পরিণত হবে। তাছাড়া যখন এই উষ্ণ বায়ুটা এই শীতল বায়ুর সংস্পর্শে আসে তখন এই সীমানা বরাবর এই শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুটাও কি হতে থাকে? শীতল হতে থাকে। একে হচ্ছে ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিয়েছে, সেখানে সে কি করছে? শীতল হচ্ছে। আবার শীতল বায়ুর সংস্পর্শে আসার কারণে উষ্ণ বায়ুটাও কি হয়ে যাচ্ছে? শীতল হয়ে যাচ্ছে। ফলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু সীমানা বরাবর কি হয়ে থাকে? বৃষ্টিপাত হয়ে থাকে। কেন হয়েছে এই বৃষ্টিপাত? সংঘর্ষের ফলে হয়েছে। সংঘর্ষের ফলে উষ্ণ বায়ুটা উপরে উঠে গেছে, উপরে উঠে শীতল হয়েছে, ঘনীভূত হয়েছে এবং সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটিয়েছে। এই জন্য এই বৃষ্টিটাকে বলা হয় সংঘর্ষ বৃষ্টি। তাহলে আমরা কি সংঘর্ষ বৃষ্টিটা বুঝতে পারছি? শীতল বায়ু এবং উষ্ণ বায়ু যদি একে অপরের দিকে অগ্রসর হয়, একে অপরের দিকে অগ্রসর হয় তাহলে শীতল বায়ুর ধাক্কায় উষ্ণ বায়ু উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে আমরা তো বারবারই বলছি যত উপরে উঠা যাবে তাপমাত্রা তত কমতে থাকে, ফলে শীতল হয়ে যায় সেখানে গিয়ে এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু। এবং এই শীতল বায়ুর সংস্পর্শে আসার কারণেও এই উষ্ণ বায়ুটাও শীতল হয়ে যায় এবং এই জলীয় বাষ্প থাকে যে উষ্ণ বায়ুতে, এই জলীয় বাষ্পর ফলে এই সীমানা বরাবর কি হতে থাকে? বৃষ্টিপাত সংঘটিত হতে থাকে। এই ধরনের বৃষ্টিকে আমরা বলছি কি? সংঘর্ষ বৃষ্টি। বিশেষ করে এই ধরনের বৃষ্টিপাতটা সবচেয়ে বেশি দেখা যায় 35 ডিগ্রি অক্ষাংশ থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এই ধরনের নাতিশীতোষ্ণ, বিশেষ করে উত্তর গোলার্ধে যে নাতিশীতোষ্ণ অঞ্চলটি আছে সেটাকে আমরা 35 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশ বলছি। সেই অক্ষাংশের মধ্যে কি দেখা যায়? মেরু অঞ্চল থেকে, মেরু প্রদেশীয় অঞ্চল থেকে কি আসে? শীতল বায়ুটা আসে। আবার ক্রান্তীয় অঞ্চল থেকে, আমাদের কর্কট ক্রান্তীয় অঞ্চলটা অবস্থিত, সেখানে এরকম ক্রান্তীয় যে অঞ্চল আছে সেই ক্রান্তীয় অঞ্চল থেকে কোন বায়ু যাচ্ছে? উষ্ণ বায়ু যাচ্ছে। মেরু থেকে কি আসছে? মেরুদেশীয় শীতল বায়ু আর ক্রান্তীয় উষ্ণ বায়ু। এই দুই বায়ুর সংঘর্ষের ফলে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে আমরা সংঘর্ষ বৃষ্টি জানলাম। বাংলাদেশেও কিন্তু এরকম সংঘর্ষ বৃষ্টিপাত হয়ে থাকে। কখন হয়ে থাকে? গ্রীষ্মকালেই দেখা যায় এই ধরনের বৃষ্টিপাতটা বাংলাদেশে হয়ে থাকে। সেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি। গ্রীষ্মের শুরুতে যখন দেখা যায় যে মৌসুমী বায়ুর আগমন ঘটে, আবার এদিক থেকে শীতের যে উত্তর দিকের যে বায়ুটা আছে সেটিও পুরোপুরি যায় না, ফলে উত্তরের শীতল বায়ু এবং দক্ষিণের উষ্ণ বায়ু, এই দুই বায়ুর সংঘর্ষের ফলে কিন্তু বাংলাদেশে এই কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি সহ হয়ে থাকে। তাহলে আমাদের সংঘর্ষ বৃষ্টিগুলো সম্পর্কেও আমরা জানলাম।
শিক্ষার্থীরা দেখো, এই যে আমরা আজকে পড়লাম হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টি, আবার পড়লাম হচ্ছে সংঘর্ষ বৃষ্টি। এই দুটো বৃষ্টি কিন্তু পরীক্ষায় আসে। বেশিরভাগ দেখা যায় যে 2 নম্বরের জন্য, যেখানে খ প্রশ্নে অনুধাবন সংঘর্ষ বৃষ্টি কি ব্যাখ্যা করো, অত বেশি খুব বড় না, ব্যাখ্যাগুলো ছোটই। সংঘর্ষ বৃষ্টি কি ব্যাখ্যা করো, ঘূর্ণিঝড় বৃষ্টি কি ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় চলে আসে। তাহলে আমরা আজকে জেনে নিলাম সংঘর্ষ বৃষ্টি কি আর হচ্ছে ঘূর্ণিঝড় বৃষ্টি কি। এখন আমরা একটু জানবো যে জলবায়ুর ভিন্নতার কারণে জীবজগতের উপরে যে প্রভাবটি পড়ে সে সম্পর্কে। আমরা এখন আলোচনা করবো জীবজগতে জলবায়ুর ভিন্নতার প্রভাব। তোমরা জানো সারা বিশ্বের সব অঞ্চলে বা সব জায়গার জলবায়ু কিন্তু একরকম না। কোথাও উষ্ণ জলবায়ু, কোথাও নাতিশীতোষ্ণ জলবায়ু, কোথাও বছরের সারা বছরই কি থাকে বরফে আবৃত থাকে, কোথাও মরুভূমি অঞ্চল। এরকম বিভিন্ন ধরনের জলবায়ু আমাদের এই পৃথিবীর বিভিন্ন স্থানে দেখা যায়। এই যে জলবায়ু ভিন্নতা, এই জলবায়ু ভিন্নতার ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ, উদ্ভিদ এবং প্রাণীর উপরে প্রভাব পড়ে থাকে। সেই প্রভাবটা নিয়েই আজকে আমরা আলোচনা করব যে জলবায়ু ভিন্নতার ফলে জীবজগতের উপরে কি ধরনের প্রভাব পড়ে। প্রথমে আমরা যদি দেখি জীবজগতের উপরে প্রথমে কি আসছে, জীবিকার উপরে প্রভাব। জীবিকার উপরে কি প্রভাব পড়ে দেখো খেয়াল করে। যেখানকার জলবায়ু হচ্ছে মৌসুমী অথবা নাতিশীতোষ্ণ, এই ধরনের জলবায়ুতে কৃষি ফসল যেগুলো আছে, ফসল উৎপাদন করা সেগুলো অত্যন্ত সহজ, এবং এই অঞ্চলগুলোতে মানুষ কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে। যে অঞ্চলে জলবায়ু হচ্ছে মরুভূমি অথবা তৃণভূমি অঞ্চল, মরুভূমির কথায় চিন্তা করো, সেখানকার মানুষ কিন্তু যাযাবর থাকে এবং সেখানে মানুষ পশুপালন করে থাকে। যেখানে তৃণভূমি সেখানকার মানুষ পশুপালন করে জীবিকা নির্বাহ করে। তাহলে দেখা যাচ্ছে যেখানে জলবায়ু মানুষের জীবিকার উপরে প্রভাব বিস্তার করছে। তারপরে হচ্ছে উদ্ভিদের উপরে প্রভাব। উদ্ভিদ জলবায়ুর উপরে আসলে পুরোপুরি নির্ভরশীল। যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে যেখানে মৌসুমী জলবায়ু অঞ্চল, সেখানে সাধারণত পর্ণমোচী গাছের পাতা ঝরে যায়, পর্ণমোচী টাইপের গাছগুলো বেশি জন্মে থাকে। যেখানে মৌসুমী জলবায়ু, যেমন শাল, তারপর হচ্ছে সেগুন, তারপর হচ্ছে গামারি, মেহগনি, এই ধরনের গাছগুলো মৌসুমী জলবায়ু অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে। যেখানে নিরক্ষীয় জলবায়ু, বছরের সারা বছর যেখানে বৃষ্টি হয়, সেখানে কিন্তু চিরহরিৎ গাছ জন্মায়, সারা বছর গাছের পাতা ঝরে না, এমন টাইপের। সে ধরনের গাছগুলো কি, সেগুলো হচ্ছে যেমন লোহা কাঠ, তারপরে হচ্ছে ময়না, চাপালিশ, তেলসুর, রবার, এই ধরনের গাছগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি হয়ে থাকে। তখন জলবায়ুর ফলে উদ্ভিদ কি করছে, উদ্ভিদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। তারপরে যেখানে নাতিশীতোষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় গাছ দেখা যায়, যেমন ফার, পাইন, চেস্টনাট, এই ধরনের যে গাছগুলো আছে সেগুলো নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে দেখা যায়। তার মানে জলবায়ু ভিন্ন, গাছপালাও কিন্তু ভিন্ন। কারণ জলবায়ু ভিন্নতার কারণে উদ্ভিদের উপরে কি হচ্ছে, প্রভাব পড়ছে। তারপর হচ্ছে জীবজন্তুর উপরে প্রভাব। জীবজন্তু দেখা যাচ্ছে মৌসুমী যে জলবায়ু অঞ্চল থাকে, মৌসুমী জলবায়ু অঞ্চলে মাংসাশী এবং তৃণভোজী সব ধরনের জীবজন্তুই দেখা যায়। এখানে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, চিত্রা হরিণও এখানে দেখতে পাওয়া যায়, আবার গৃহপালিত পশুও এখানে দেখা যায়।
যেমন ধরো এখানে গরু তো আছে, আবার গৃহপালিত পশু গরু ছাগল এই টাইপের পশু এখানে দেখতে পাওয়া যায়। আবার যেখানে নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু যদি আমরা বলি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কিন্তু হিংস্র প্রাণী খুব একটা দেখা যায় না। এখানে ঘোড়া, তারপরে হচ্ছে গাধা, তারপরে হচ্ছে গৃহপালিত যে টাইপের পশুগুলো আছে সেগুলো এখানে বেশি দেখতে পাওয়া যায়। তার মানে জীবজন্তুর উপরেও কি হচ্ছে, জলবায়ু প্রভাব পড়ছে। তারপরে হচ্ছে ফসলের উপর প্রভাব। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফসল আসলে জলবায়ুর উপর ভিত্তি করে উৎপাদিত হয়ে থাকে। যেসব অঞ্চলে মৌসুমী জলবায়ু, বৃষ্টিপাত মোটামুটি ভালো থাকে, সেই সব অঞ্চলে কিন্তু ধান, পাট, চা, তামাক এই ধরনের ফসলগুলো উৎপাদিত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। আর নাতিশীতোষ্ণ যে জলবায়ু অঞ্চলগুলো আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গম, যব, বাজরা এই ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। তাহলে ফসলটাও কি হচ্ছে, জলবায়ু দ্বারা প্রভাবিত হচ্ছে। মানুষের শারীরিক ও মানসিক শক্তির উপরে জলবায়ুর প্রভাব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে যে সমুদ্রের নিকটবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলে যে অধিবাসী থাকে তারা অত্যন্ত উদ্যমী থাকে, অত্যন্ত সাহসী থাকে। তারা যে কোনো কাজ অত্যন্ত সুনিপুণভাবে করতে পারে। সমুদ্রের উপকূলবর্তী স্বাস্থ্যকর জলবায়ু, যেখানে মনোরম জলবায়ু, সেই অঞ্চলের মানুষগুলো সাহসী, উদ্যমী, দীর্ঘক্ষণ কাজ করার প্রবণতা, এই ধরনের গুণাগুণ তারা লাভ করে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যুক্তরাজ্য, জাপান, তারপর হচ্ছে নরওয়ে, এইসব দেশের জনগণ কিন্তু প্রচন্ড উদ্যমী থাকে এবং প্রচন্ড সাহসী থাকে। তারা যে কোনো কাজ নিষ্ঠার সাথে এবং সুনিপুণভাবে পালন করতে পারে। আবার যে উষ্ণমণ্ডলীয় যে অঞ্চলগুলো আছে, উষ্ণমণ্ডলীয় অঞ্চলে অধিবাসীরা দীর্ঘক্ষণ কাজ করতে পারে না, তারা কিন্তু ক্লান্ত হয়ে যায়। প্রচন্ড গরমের কারণে তারা ক্লান্ত হয়, তারা বেশিক্ষণ কাজ করতে পারে না। ঠিক তার বিপরীত দিকে যে নাতিশীতোষ্ণ অঞ্চল আছে, নাতিশীতোষ্ণ অঞ্চলের লোকেরা কিন্তু দীর্ঘক্ষণ ধৈর্যের সাথে কাজ করতে পারে। আর উষ্ণমণ্ডলীয় যে অঞ্চলের লোকেরা আছে তারা এত ধৈর্যের সাথে দীর্ঘক্ষণ কাজ করতে পারে না, অস্থির হয়ে যায় তারা কাজ করতে গিয়ে প্রচন্ড গরমের কারণে। আবার যারা একদম মেরু অঞ্চলে বাস করে, তুষারাবৃত যে অঞ্চলগুলো আছে যেখানে বরফ পড়ে, সেই অঞ্চলের লোকেরা উদ্যমহীন থাকে, অলস থাকে। প্রচন্ড শীতের কারণে তাদের ভিতরে এক ধরনের অলসতা তৈরি হয়। ফলে দেখা যাচ্ছে কি, মানুষের যে শারীরিক ও মানসিক যে শক্তি, সেই শারীরিক এবং মানসিক শক্তির উপরেও কিন্তু জলবায়ু কি করছে, প্রভাব বিস্তার করছে। বাষ্পীয় যদি আমরা বলি, বাষ্পীয়র উপরে কিভাবে প্রভাব বিস্তার করে, যে অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় সেখানে কি হয়, চাল থাকে ঢালু, কারণ বৃষ্টির পানি যাতে আটকে না থাকে, ঢালু চাল পেয়ে যেন পড়ে যায়, এরকম গৃহ তৈরি হয়। আর প্রচন্ড গরম যেখানে থাকে, সেই গরম যেখানে অঞ্চলগুলো সেখানে জানালা থাকে, জানালা দিয়ে যেন বাতাস ঘরে ঢুকতে পারে, এই ধরনের জানলা দরজা তারা তৈরি করে থাকে। আর শীতপ্রধান যে অঞ্চলগুলো আছে তারা সাধারণত দরজা জানালা দিতে চায় না, বিশেষ করে তোমরা এক্সকিমোদের চিন্তা করো, তারা একদম জানালা ছাড়া ঘর তৈরি করে যাতে সেখানে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকতে না পারে। তার মানে বাষ্পীয়গুলো কিন্তু জলবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ জলবায়ু যে বাসা নির্মিত হয়, ঘর বাড়ি তৈরি হয়, সে ঘর বাড়ির উপরেও কি করছে, প্রভাব বিস্তার করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখো, আমরা কিন্তু আজকে জলবায়ু, জীবজগতের উপরে জলবায়ুর ভিন্নতার প্রভাবটাও একটু করে নিলাম, পাশাপাশি বৃষ্টিপাতটাও একটু আলোচনা করে নিলাম। এগুলো যেহেতু পরীক্ষায় আসে, সেই কারণে আমাদেরকে কি করতে হবে, এগুলো একটু ভালো করে বুঝে পড়লে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কিভাবে আমাদের বিভিন্ন
স্থানের বিভিন্ন ধরনের উদ্ভিদ, জীবিকা, জীবজন্তু, ফসল, শারীরিক অবস্থা, মানসিক অবস্থার উপরে জলবায়ুর প্রভাব বিস্তার করে। এগুলো যখন আমরা একটু ভালোভাবে বুঝে পড়বো তখন কিন্তু আমাদের আর সমস্যা থাকার কথা না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আর আজকের পড়াটা অবশ্যই মনোযোগের সাথে দেখবে এবং এটাকে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। ধন্যবাদ সবাই।